নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় কেন্দ্রের লাগু করা নয়া শ্রমবিধি। আর এ বিষয়ে কথা বলবো নবদত্তের সঙ্গে। নবদা, আপনাকে স্বাগত। নমস্কার। সম্প্রতি কেন্দ্র সরকার 4টি নতুন শ্রমবিধি লাগু করে দিয়েছে। এই আপনার দীর্ঘ শ্রমিকদের নিয়ে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে এই নয়া শ্রমবিধিকে আপনি কি হিসেবে দেখছেন? প্রথম কথা বলি যে আপনাদের ধন্যবাদ, আপনাদের পাঁচমিশালিকে, যারা বারবার আমাকে এই সুযোগ করে দিচ্ছেন আলোচনার জন্য। তো আজকের যে বিষয় আপনারা বলছেন, সম্প্রতি 21শে নভেম্বর 4টে লেবার কোডকে কেন্দ্র করে তার যে রুলস মানে বিধি নিয়মগুলো তৈরি হয়েছে, এবং স্বাভাবিকভাবে 2000 আইনটা ওয়েজ কোড, যেটা আর কি 4টে কোড, 29টি আইন আছে, লেবার ল ছিল 44টা, তার মধ্যে 29টা আইনকে নিয়ে এই 4টে লেবার কোড তৈরি হয়েছে। এবং এই 4টে লেবার কোডের প্রথমটি হচ্ছে ওয়েজ কোড, যেটা 2019 সালে ওই কোভিডের সময় অ্যাকচুয়ালি কার্যত পাশ করে নেওয়া হয়, আইনতে পাশ করে। পরবর্তী সময় 2020-তে বাকি 3টে যে লেবার কোড, অর্থাৎ ওয়েজ কোডের পরে যেটা ছিল যে শিল্প সংক্রান্ত ছিল, এবং 3 নম্বর হচ্ছে সামাজিক সুরক্ষা, 4 নম্বর হচ্ছে অকুপেশনাল হেলথ, তো পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা। তো এই সবকটা মিলিয়ে 4টে লেবার কোড তার দীর্ঘদিন ধরে 2020-তে পাশ হলেও এটা বিভিন্ন রাজ্যে, প্রায় ভারতবর্ষের 32টা রাজ্য তার রুলস রাজ্য স্তরে তৈরি হলেও পশ্চিমবঙ্গের মতো কয়েকটি রাজ্য ছিল, যারা ছোট রাজ্য কয়েকটি, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্য একটি। তো এই রাজ্যগুলোতে এখনো পর্যন্ত এই 4টে লেবার কোডকে কেন্দ্র করে তারা বিরোধিতা করছেন, এবং স্বাভাবিকভাবে তারা রুলসও তৈরি করেননি। ফলে সাংবিধানিক দায়িত্বর জায়গা থেকে আপনারা জানেন যে শ্রম যুগ্ম তালিকায় আছে সংবিধানে, কেন্দ্র রাজ্য উভয়ই চাইলে আইন প্রণয়ন করতে পারে এবং চাইলে বিধি নিয়ম তৈরি করতে পারে, অর্থাৎ রুলস তৈরি করতে পারে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার 21শে নভেম্বর সারা দেশের জন্যই রুলস তৈরি করেছেন, এবং এই আইন তৈরি হওয়ার পরে কিছু সংশোধনের দাবি উঠেছে, কয়েকশো কয়েক হাজার। বিভিন্ন ট্রেড ইউনিয়ন এটাকে এখনো পর্যন্ত আপত্তি করছেন। কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন ফেডারেশন, তারা 26শে নভেম্বর তারা অল ইন্ডিয়া লেভেলে প্রতিবাদ রিপিলের ডিমান্ড করে তারা শ্রম কোড বাতিলের দাবিতে তারা একটা বিক্ষোভ ধর্ণা এবং ঘোষণা করেছেন। সারা ভারতবর্ষ জুড়েই, দেশ জুড়েই এই বিক্ষোভ ধর্ণা এবং প্রতিবাদ কর্মসূচি তারা গ্রহণ করেছেন। আজকে আমাদের জানা দরকার, আলোচনা দরকার যে এই শ্রম কোডে আমরা কি হারালাম এবং কি পেলাম। সত্যি সত্যি শ্রমিকদের কতটা লাভ হলো, কতটা ক্ষতি হলো। সাধারণভাবে শ্রমিকদের লাভ ক্ষতির বিষয়টাতে যে সমস্ত শ্রম কোড যে আইনগুলোকে কার্যত কভার করেছেন, তার মধ্যে বেশ কয়েকটি আইনের হদিশ আমরা পাচ্ছি না। যেমন জার্নালিস্টদের আইন যেটা ছিল, সেই আইনের হদিশ নেই। যেমন আপনার ধরুন শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, দোকান কর্মচারীদের একটা বিস্তীর্ণ বা বিরাট পরিমাণ প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা এবং প্রতিষ্ঠান ছিল, তার কোনো হদিশ নেই। এই আইনগুলো যদিও এর মধ্যে কভার আছে, কিন্তু আইনগুলোর নির্দিষ্ট যে অধিকারগুলো ছিল সেগুলো কোথায় হারিয়ে গেল এই লেবার কোডের মধ্যে, তা আমরা হদিশ পাচ্ছি না। প্রশ্ন হচ্ছে যে হয়তো পরবর্তীকালে সংশোধন হবে কিনা আমি জানি না, কিন্তু বর্তমানে এই হচ্ছে ছবি। লেবার কোডের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা বিজনেসের সুবিধার্থে করা হয়েছে বলে সরকার দাবি করছেন, কমার্স এবং বাণিজ্য এবং বিজনেসের ঢালাও সুযোগ সুবিধা বাড়বে, তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং সেটা বড় সুবিধা। তার কারণ দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে শিল্প এবং বাণিজ্য বিভিন্ন যারা কর্তৃপক্ষ তারা দাবি করছিলেন ভারতবর্ষের, যে লে অফ, লকআউট, ক্লোজার এবং ছাঁটাই, এই ক্ষেত্রে যে সরকারের অনুমতি নিতে হয়, সেটা এই অনুমতিটাতে অনেক রকমের সমস্যা তৈরি হয়, তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে না ক্ষুণ্ণ হয়। ফলে স্বাভাবিকভাবে তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য শিল্প সংস্থা চালাতে পারছেন না, তাতে তাদের লাভ ক্ষতির উপর অনেকটাই প্রভাব পড়ে। এবং রুগ্ন শিল্প গড়ে ওঠার পেছনে তারা মনে করছিলেন, এটাই কারণ নয়, কিন্তু তারা মনে করছিলেন এটা একটা কারণ। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু প্রথম ছাড় যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে যে 299 পর্যন্ত যে সমস্ত কর্মী নিয়ে যে সমস্ত শিল্প সংস্থা প্রতিষ্ঠান থাকবে, তাদের ক্ষেত্রে আবশ্যিক আর রইল না সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার, লে অফ, লকআউট, ছাঁটাই এবং ক্লোজারের ক্ষেত্রে, অর্থাৎ কারখানা তুলে দেওয়ার ক্ষেত্রে, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে এইগুলোর আর অনুমতির দরকার পড়বে না।
এবং স্বাভাবিকভাবে ভারতবর্ষে প্রায় 65 থেকে 70% কলকারখানা শিল্প সংস্থা আছে, যেখানে ধরুন এই 300-র নিচেই তারা বিভিন্নভাবে কর্মী সংস্থা আছে, কর্মীরা কাজ করেন। ফলে একটা বিরোধ অংশের তারা এর বাইরে চলে গেলেন, কর্মক্ষেত্রটা বাইরে চলে গেল। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেটা ছিল যে সরকারের অনুমোদন নিতে হতো, লাইসেন্স নিতে হতো। 10 জন বিদ্যুৎ নিয়ে 10 জন, বিদ্যুৎ ছাড়া 20 জন, এবং বিদ্যুৎ নিয়ে 10 জন কর্মী যদি সেখানে কাজ করে, সেটাকে ডাবল করে দেওয়া হলো, অর্থাৎ 10-এর জায়গায় 20 করে দেওয়া হলো বিদ্যুৎহীন শিল্পে সংস্থায়। আর বিদ্যুৎ নেওয়া শিল্পে, বিদ্যুৎ সহ শিল্প যেগুলো আছে, বিদ্যুতের প্রয়োজন আছে যেখানে বিদ্যুৎ সহ শিল্প গড়ে ওঠে, সেইখানে আপনার হচ্ছে গিয়ে কি 40 জন করে দেওয়া হলো। একইভাবে কন্ট্রাক্ট লেবারদের ক্ষেত্রেও কন্ট্রাক্টরদের যে ঠিকাদারদের যে অনুমতি নিতে হতো, লাইসেন্স নিতে হতো, 20 জন শ্রমিক পর্যন্ত ঠিকা শ্রমিক নিয়ে কোনো কন্ট্রাক্টর কাজ করলে, সেখানে সেই সংখ্যাটাও 50 করে দেওয়া হলো। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটা বৃহৎ অংশের শ্রমিককে শ্রমিক পরিচয় থেকেই তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের এই লেবার কোডে ঘটেছে, যা কোনো মতেই শ্রমিকদের পক্ষে যায় না। ফলে স্বাভাবিকভাবে শ্রমিকদের ততগুলো স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক কথা যে এটা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকার জন্য যেরকম কতগুলো বিষয় এখানে রাখা হয়েছে, তেমনি একইভাবে শ্রমিকদের সামনেও বেশ কয়েকটা ভালো জিনিস রাখা হয়েছে বলে আমি মনে করি। শ্রমিকদের যেমনি তাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো শিল্পে, কোনো সংস্থায়, কোনো প্রতিষ্ঠানে কাউকেই আপনার নিয়োগ করা যাবে না। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া নিয়োগ বাধ্যতামূলক করা হলো, যে নিয়োগ করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েই করতে হবে। এক, মানে অর্থাৎ আনফেয়ার লেবার প্র্যাকটিসের যে জায়গাটা ছিল, যেটা আইনে বলা হতো, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে বড় আকারের জায়গা ছিল আনফেয়ার লেবার প্র্যাকটিস, সেইটা আইনেই রাখা হলো এবং বিধি নিয়মের মধ্যেই রাখা হলো। 2 হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন দিতে হবে। যদি বেতন না দেওয়া হয় তাহলে আপনার জরিমানা করতে হবে। 3 নম্বর হচ্ছে যদি কোনো কন্ট্রাক্টর ঠিকাদার যদি শ্রমিককে তার মজুরি, তার সামাজিক সুরক্ষা, এই বিষয়গুলি থেকে বঞ্চিত করে এবং নিয়মিত তাদের বেতন না দেয়, তাহলে প্রিন্সিপাল এমপ্লয়ার, অর্থাৎ যেই প্রতিষ্ঠানের কন্ট্রাক্টর তিনি ঠিকাদার হিসেবে নিয়োগ হয়েছেন, সেই মূল প্রতিষ্ঠানকেই, অর্থাৎ প্রিন্সিপাল এমপ্লয়ার, অর্থাৎ মূল পরিচালক তথা কর্তৃপক্ষ তথা মালিককেই কিন্তু সেই ঠিকা শ্রমিকদের সমস্ত এই বেতন এবং সামাজিক সুরক্ষা দিতে হবে। ফলে এই কতগুলো জিনিস করা হয়েছে, যেমন ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে নতুন ভাবে রাখা হয়েছে একটা, এবং সেখানে দেখা গেছে যে 1 বছর কাজ করলেই কিন্তু তার গ্র্যাচুইটি পাওয়ার অধিকার হলো, যেটা আগে 5 বছর পর্যন্ত ছিল। নারী শ্রমিকদের ক্ষেত্রেও বেশ কয়েকটা জিনিস বলা হয়েছে, জেন্ডার নির্বিশেষে ক্রেসের কথা বলা হয়েছে। আগে যেটা অনলি ফর মেয়েদের জন্য নির্দিষ্ট করা ছিল, মানে অর্থাৎ নারী শ্রমিক কাজ করলেই সেখানে, যে ক্রেসের 50 জন নারী শ্রমিক কাজ করলে সেখানে এখন জেন্ডার নির্বিশেষেই, লিঙ্গ নির্বিশেষেই সেখানে 50 জন কাজ করলেই ক্রেসের সুবিধা থাকতে হবে। ফলে সেখানে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে বিভিন্ন এদের, এবং এই শ্রমিক পরিচয়টাকে অনেক বড় করে দেওয়া হয়েছে। তো ফলে এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন যদিও করা হয়েছে, এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে শ্রমিক পরিচয়ের জায়গাটাকে অনেক বড় করা হয়েছে। অর্থাৎ শ্রমিক বলতে যেটা কারখানার সঙ্গে জড়িয়ে থাকা ছিল, সেটার থেকে অনেক বড় করে, মানে সেই আপনার যেমনি সাংবাদিকদের আইনের বাইরেও নিয়ে যাওয়া হয়েছে, এটা সেই প্রুফ রিডার থেকে শুরু করে, অডিও ভিজুয়াল কর্মী থেকে শুরু করে, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবকিছুকেই কিন্তু এখন, অর্থাৎ এই আইনের আওতায়, লেবার কোডের আওতায় আনা হয়েছে। আধা সরকারি থেকে শুরু করে, সরকারি থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সুপারভাইজার থেকে শুরু করে সবাইকেই এই লেবার কোডের আওতায় আনা হলো। অর্থাৎ শ্রমিক পরিচয়টাকে কিন্তু বড় করা হলো। কিন্তু কর্মক্ষেত্রের ক্ষেত্রে যে জায়গাটা সংকুচিত করা হলো, এটাও একটা, মানে বৈসাদৃশ্য শুধু তাই নয়, এটা একটা ফ্যালাসি, এবং এটা একটা লেবার কোডের মানে প্রয়োগের ক্ষেত্রে আমার মনে হয় আগামী দিনের এই জটিলতাটা থাকছে, এবং এই জটিলতাটা নিয়েই কিন্তু আইনি জটিলতা বাড়বে বলে, যেটা কমানোর চেষ্টা করা হয়েছে বলে তারা দাবি করছেন, কমবে না, এটা বাড়বে। তার কারণ এখানে প্রতিষ্ঠানগুলোকে যে সুবিধাগুলো দেওয়া হলো, যেমন ক্ষুদ্র শিল্প তথা এমএসএমই যেগুলোকে বলি আমরা, ক্ষুদ্র মাঝারি শিল্প বলি, তাদের ক্ষেত্রে যেটা তারা সবসময় চেয়েছেন, যদি বাণিজ্য ব্যবসার দিকে তাকিয়ে আপনি বলেন, তাহলে বলবো যে চুক্তি শ্রমিকের ক্ষেত্রে এই দায়বদ্ধতা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, অর্থাৎ মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দিতে হবে, অর্থাৎ সামাজিক সুরক্ষা দিতে হবে, 5 বছর পর্যন্ত, 1 বছরের ওপরেই কাজ করলেই তাকে গ্র্যাচুইটির সুবিধা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হয়েছে। এমনকি আমাদের চা বাগানে আপনার ইএসআই এবার থেকে চালু করা হলো। অর্থাৎ প্ল্যান্টেশন লেবার অ্যাক্টে যে সুবিধাটা মালিকদের ছিল, চিকিৎসাগত সুবিধা, যেটা আলটিমেটলি মালিক শ্রমিকরা পেতেন না, দীর্ঘদিন ধরে এটা একটা ট্রেড ইউনিয়নের দাবিও ছিল ইএসআই কে অন্তর্ভুক্ত করার, সেই ইএসআই এর অন্তর্ভুক্তিটা
এবারে করা হলো। তার ফলে যেটা হলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় একটা বৃহৎ অংশ শ্রমিক কর্মচারী, প্রায় প্রায় 10 লাখের মতো শ্রমিক কর্মচারী, অসংগঠিত সংগঠিত চা বাগানগুলো মিলিয়ে যদি ধরা যায়, তাহলে তারা এই সুবিধার অন্তর্ভুক্ত হলেন, চিকিৎসার সুবিধাটা অন্তর্ভুক্ত হলেন। 40 বছরের ঊর্ধ্বে হলে প্রতিটি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষাটা মানে আপনার বাধ্যতামূলক করে দেওয়া হলো, অর্থাৎ তাদের স্বাস্থ্য পরীক্ষা কর্তৃপক্ষকে করতে হবে 40 বছরের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের ক্ষেত্রে। হ্যাজার্ডাস শিল্পে একজনও শ্রমিক যদি কাজ করে, তাহলে তার সমস্ত ধরনের আপনার সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সবকিছুই তাকে আপনার সুবিধা দিতে হবে। অর্থাৎ হ্যাজার্ডাস শিল্প হলে একজন শ্রমিক, অর্থাৎ যেখানে 20 জন বা 40 জন বা 50 জন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে, সেগুলো কোনোটাই কার্যকর থাকবে না যদি হ্যাজার্ডাস শিল্প বলে সেটা গণ্য করা হয়, রেড ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি বলে গণ্য করা হয়। এখন দেখুন, এই যে ভালো মন্দ মিলি লেবার কোডের যে জায়গাটা তৈরি হয়েছে, এবং ভালো মন্দ দুটোই আমরা এর মধ্যে থেকে দেখতে পাচ্ছি। মৌলিক যে প্রশ্নটা উঠছে যে ভালো মন্দ মিলিয়েই আমরা লেবার কোডের ভালো মন্দের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ভারতবর্ষে প্রায় 40 কোটির কাছাকাছি অসংগঠিত ক্ষেত্র আছে, অসুরক্ষিত ক্ষেত্র আছে। এই তাদের কথা লেবার কোডে কিছুই প্রায় বলা হয়নি, এবং তারা কিন্তু এই লেবার কোডের বাইরে থেকে গেল। অর্থাৎ লেবার কোড এখনো পর্যন্ত, যেটা আমাদের লেবার লজের দীর্ঘদিন ধরে শ্রম আইনের যেটা আপনার যেগুলোর জন্য পরিবর্তনের কথা আমরা দ্বিতীয় লেবার কমিশন যেটা হয়েছিল, সেই লেবার কমিশনেরও দাবি ছিল, তার মধ্যে দিয়েও যেটা এসেছিল সেটা হচ্ছে যে অসুরক্ষিত এবং অসংগঠিত ক্ষেত্র, যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ যেখানে সর্বাধিক শ্রমিক কর্মচারী কাজ করেন, প্রায় 85% শ্রমিক বা 90% শ্রমিকের কাছাকাছি শ্রমিক ভারতবর্ষ জুড়ে যেখানে কাজ করে, প্রায় 45 কোটি শ্রমিক যদি ভারতবর্ষের টোটাল মিলিয়ে কাজ করেন, তার মধ্যে 38 কোটির মতো শ্রমিক, 36 থেকে 38 কোটি শ্রমিক যেখানে অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাদের যে সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ তাদের যে সুযোগ সুবিধাগুলো, তাদের জন্য যে শ্রমিকের জন্য যে আইনি অধিকারগুলো, সেই শ্রমিকের শ্রম কোডের মধ্যে কিন্তু তাদের মধ্যে বিষয়টা রইল না, অর্থাৎ তাদেরকে বাদ দিয়েই কিন্তু শ্রম কোডের বিষয়টা রয়ে গেল, সেইটা রয়ে গেল আর কি। মানে অর্থাৎ অন্তর্ভুক্তি বলতে পারেন কিছু হয়েছে, কিন্তু সেটা মূলত মধ্যবিত্ত বা এই ধরনের কর্মী শ্রমিকদের মধ্যে, অর্থাৎ শিক্ষক থেকে শুরু করে কিছু সেলস কর্মী থেকে শুরু করে এইগুলোর অন্তর্ভুক্তি ঘটেছে। কিন্তু আমরা যাদের কথা ভাবি, যারা মাঠে ময়দানে কাজ করে, সেই ধরনের যে শ্রমিক কর্মচারী অসংগঠিত ক্ষেত্রে, তাদেরকে আপনার ওই কিছু সামাজিক সুরক্ষা স্কিমের কথা বলা আছে বটে, কিন্তু অধিকারের প্রশ্নে তাদের কিন্তু যে জায়গাটা রয়েছে একমাত্র ওয়েজ কোডে বলা হয়েছে, এবং ওয়েজ কোডের মধ্যেও লক্ষণীয়ভাবে একটা নেতিবাচক দিক রয়ে গেছে ওয়েজ কোডে। সেটা হলো যে ওয়েজ কোডে মিনিমাম ওয়েজেস ছিল সর্বনিম্ন, সেটাকে নিচে একেবারেই নিম্ন, সারা ভারতবর্ষে মিনিমাম ওয়েজেসটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ করার কথা বলা হয়েছিল, যে ভারতবর্ষে মিনিমাম ওয়েজেসের একটা মোটামুটি ভাবে যাতে একটা এর নিচে দেওয়া যাবে না, এরকম একটা সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত থাকে। সেটা কিন্তু এবারে নেওয়া হয়েছে ওয়েজ কোডে, কিন্তু সেটা এতই কম, ফ্লোর লেভেল ওয়েজ যেটাকে বলা হয়েছে 178 টাকা। এখন ধরুন এই 178 টাকা দৈনিক মজুরি মানে হচ্ছে, সেটা ধরুন মাসে পড়ে প্রায় ওই 4,500 5,000 টাকার নিচেই, 5,000 টাকা নয়, 5,000 টাকার নিচেই পড়ে। 26 দিন যদি করা যায় তাহলে 5,000 4,500 টাকা, 4,800 টাকা এরকম পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি কোনো জীবন ধারণের জন্য যথেষ্ট বলে মনে করেন? ভারত সরকার যে এই যে 178 টাকা ফ্লোর লেভেল ওয়েজ করলেন, এখন তো এখানে মিনিমাম ওয়েজেসটা, নিম্নতম মজুরি যেটা, সেটা নির্দিষ্ট বলা হলো না যে এর নিচে করা যাবে না, কিন্তু ফ্লোর লেভেল ওয়েজ বলে যেটা করা হলো, এটা একটা কর্তৃপক্ষের হাতে হাতিয়ার তুলে দেওয়া হলো যে তারা এর নিচে দেবেন না, কিন্তু এর ওপরে দেবেন, মিনিমাম ওয়েজেস দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হলো না। তাহলে দাঁড়াচ্ছেটা কি? দাঁড়ালো হচ্ছে যে এর নিচে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের বুকে সাধারণভাবে 178 টাকার নিচে, তাহলে তো মালিকদের হাতই শক্ত হলো, তারা তো কখনোই যখন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মানে সরকার যখন বলে দিচ্ছে যে 178 টাকার নিচে দেওয়া যাবে না, তখন কোনো মালিক নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে তার উপরে কি দিতে চাইবেন? মালিকদের কি সেই প্রবণতা আমরা দেখেছি কোনোদিন? না না, যেখানে ন্যূনতম মজুরি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও সরকার যেখানে ন্যূনতম মজুরি না দেওয়ার জন্য, যেখানে এতদিন পর্যন্ত ফৌজদারি দণ্ডবিধি বলে গণ্য করা হতো এবং এফআইআর করা যেত, যেখানে মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রে এই ধরনের একটা অপরাধী এই সম্পর্কের জায়গায় ছিল, জায়গাটা ছিল যেটা অপরাধমূলক একটি কাজ, কাউকে ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত করা সরকার নির্ধারিত, সেটাকে তুলে দেওয়া হলো। তুলে দিয়ে বলা হয়েছে যে কোনো আইনি কোনো ভঙ্গ করা, সেটা গ্র্যাচুইটি অ্যাক্ট হতে পারে, গ্র্যাচুইটি অ্যাক্টেও যেটা ছিল, বা সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে ছিল, বা সবচেয়ে বেশি ছিল ওয়েজের ক্ষেত্রে, সেই অপরাধমূলক কাজ এটা নয়,
এটা সামগ্রিক সংশোধনমূলক বিষয়টাতে, তার জন্যই তাকে সুযোগ দেওয়া হবে এবং সেটাকে সবসময় দস্তুর হবে তাকে সালিসির মাধ্যমে তাকে করা, অর্থাৎ লেবার কমিশনের পদটাও তুলে দিয়ে যেখানে বাধ্যতামূলক ছিল সেটাকে লেবার ফেসিলিটেটর করা হলো। তাদের কথা হচ্ছে পদটাই হচ্ছে পরামর্শ দেওয়া। মিনিমাম ওয়েজেসের ইন্সপেক্টর, যার কাজ ছিল যে মিনিমাম ওয়েজেস না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার এবং প্রাথমিকভাবে সেটাকে অপরাধ বলে গণ্য করা, কিন্তু তাদের সেই পদটাকেই তুলে দেওয়া হলো, তাদের সেই ব্যবস্থাপনাটাকে তুলে দিয়ে সেখানে করা হলো লেবার ফেসিলিটেটর, অর্থাৎ লেবারদের ফেসিলিটেট করবেন তারা, লেবার শ্রমিক এবং মালিককে, অর্থাৎ এইভাবে তারা ব্যবসাকে সম্প্রসারিত করবেন, ব্যবসাকে বাড়াবেন। এবং এইটাই মুখ্য উদ্দেশ্য, যে এন্ড অফ দা হচ্ছে এই লেবার কোডের, যে কিভাবে ব্যবসা এবং বাণিজ্যকে, শিল্পকে আরো বেশি পরিমাণ তাকে সম্প্রসারিত করা যায়, তাকে আরো অধিকারগুলো দিয়ে সেই ব্যবসাটা যাতে বাড়ানো যায়। আমার প্রশ্ন হচ্ছে, এটা করানোর জন্য যা যা করণীয় সবই প্রায় এর মধ্যে রয়েছে, যা তাদের মানে চেম্বার অফ কমার্স তথা মালিকদের দীর্ঘদিনের দাবি ছিল। যে ধরনের চুক্তিবদ্ধ শ্রম তারা চেয়েছিলেন, শ্রমিকের চুক্তি, যখন তারা চাইবেন শ্রমিককে নিয়োগ করবেন, যখন তারা চাইবেন না শ্রমিককে চুক্তির বাইরে নিয়ে যাবেন, যখন তারা তাদেরকে মনে হবে যে মজুরি দেওয়ার কথা সেই মজুরি তারা দেবেন, যখন তাদের মনে হবে যে এই মজুরি দেওয়াটা তাদের পক্ষে সম্ভব নয় তারা দেবেন না, ইত্যাদি ইত্যাদি। বড় আকারেরই বলতে পারেন যে, এবং এবং ভারতবর্ষে যে লাইসেন্স রাজ, অর্থাৎ সব ব্যাপারেই সরকারকে একটা অপরাধ ঠাউরে দেওয়া, শ্রমিক আইন শ্রম আইন ভঙ্গ করলে সরকার অপরাধী বলে গণ্য করছেন, করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন, সেটা প্রভিডেন্ট ফান্ড হতে পারে, ইএসআই থেকে না দেওয়া থেকে হতে পারে, মিনিমাম ওয়েজেস না দেওয়া থেকে হতে পারে, ইত্যাদি। সেক্ষেত্রে অদ্ভুতভাবে সমস্ত জায়গাতেই অপরাধ অপরাধী সম্পর্কটাকেই তুলে দেওয়া হলো। এটা কোনো অপরাধ নয়, আপনি যদি কাউকে খাটিয়ে পয়সা না দেন সেটা অপরাধ নয়, সেটার জন্য দরকার হচ্ছে আপনাকে একটা সালিসি করা এবং সের মধ্য দিয়ে কিছু পরামর্শ দেওয়া যে গো মেনে চলুন, আপনি এটা আইন মেনে চলতে আপনি একজন সুনাগরিকের পরিচয় দিন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এখানে এইটা তুলে দেওয়া হলো। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে শ্রমিকদের জন্য, তাদের জন্য বেশ কয়েকটি অধিকার এর মধ্যে যুক্ত করা হয়েছে, কিছুটা চাপে পড়েই বলতে পারেন এই সংযুক্তিকরণ ঘটেছে, কিন্তু এই সংযুক্তি করতে গিয়ে কিছুটা গোঁজামিল পড়ে গেছে। যে শ্রমিকদের যদি চুক্তি শ্রমিককে এই দায় যদি ম্যানেজমেন্টকে আলটিমেটলি নিতেই হয়, যে 1 বছরের বেশি কাজ করলে তাকে গ্র্যাচুইটি দিতে হবে, তাকে সোশ্যাল সিকিউরিটিকে এক্সটেন্ড করতে হবে, তো সামাজিক সুরক্ষা সবকিছু দিতে হবে, তাকে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া নিয়োগ কাউকে করাই যাবে না, এইগুলো 40 বছরের ওপর হয়ে গেলে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, এইগুলো যদি আলটিমেটলি ম্যানেজমেন্টকে মালিককে আলটিমেটলি মেনে নিতেই হয়, তাহলে তার সত্যি সত্যি কতটা কি লাভ হলো। এবং আলটিমেটলি তারা যেটা চেয়েছিল যে একটা পুরোপুরি একটা স্বর্গরাজ্য, এবং যেখানে শ্রম আইন বলে কিছু থাকবে না, সেখানে যখন খুশি যাকে খুশি নিয়োগ করবো, যখন যাকে খুশি বার করে দেবো, সেটা কতটা লাভ হলো। কারণ এই জটিলতা পুরো ব্যাপারটার মধ্যে রয়েই গেল, শ্রমিকের পক্ষেও কিছুটা, আবার মালিকের পক্ষে অনেকটা। এই যে শ্রমিকের পক্ষে কিছুটা এবং মালিকের পক্ষে অনেকটা, এইটার সংঘর্ষ চলতেই থাকবে। এবং এখানে আগেও আইন হয়েছে, আগেও আইন ছিল, আইন 99% ক্ষেত্রে আইন কার্যকর হতো না, লড়াই থাকতো, আইনি লড়াই থাকতো, তার মধ্যে দিয়ে কিছু ছিটে ফোটা অধিকার শ্রমিক কর্মচারীরা পেতেন। ট্রেড ইউনিয়নের একটা রোল ছিল এখানে, ট্রেড ইউনিয়নের রোল আগামী দিনে কিন্তু আরো বাড়বে। সংগঠিত শ্রমিকদের অধিকার আদায় করার জন্য, আইনি অধিকার যেটুকু গেছে সেটুকু পাওয়ার জন্য, এবং আইনি অধিকার আগামী দিনে যতটুকু তারা পেয়েছেন সংকুচিত হয়েছে, মানে শ্রমিক যেহেতু পরিবারটা অনেক বড় করে দিলেন, শ্রম আইনের মধ্যে কিন্তু শ্রমিকটা চরিত্রগতভাবে শ্রমিক সংখ্যাটা অনেক বড় বেড়ে গেল, তাতে কিন্তু সংখ্যার দিক দিয়ে শ্রমিক কর্মীর সংখ্যাটা অনেক বেড়ে গেল, মানে শ্রমিক পরিচয়টা অনেক বেড়ে গেল। এটাও ভাবতে হবে যে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটা যেরকম ছিল, কারখানা ক্ষেত্র, শিল্প ক্ষেত্র, তারপরে বাড়তি বড়জন নির্মাণ শ্রমিক, শ্রম, যেখানে একটা এই ধরনের সম্পর্ক রয়েছে, কিন্তু শ্রমের মধ্যে যে পার্শ্ব শিক্ষকও পড়েন, কলেজে যে পার্ট টাইম টিচার তিনিও পড়েন, সাংবাদিক অসাংবাদিক কর্মচারীও পড়েন, প্রুফ রিডার থেকে শুরু করে ডিজিটাল কর্মীও পড়েন, সেটার মধ্যে যে সরকারি কর্মী আধা সরকারি কর্মী তারাও পড়েন। অর্থাৎ কর্পোরেশন গুলো, মিউনিসিপ্যালিটি গুলোতে যখন ঠিকাদার শ্রমিকদের তারা বেতন নিয়মিত পাচ্ছেন না, তাদের এই যে বেতন নিয়মিত পাচ্ছে না তার জন্য যে দায়ী হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ারকে দায়িত্ব নিতে হবে, এইটা কিন্তু এই আইন বলেও রয়েছে। এই আইন বলে কিন্তু এই দায়িত্ব, অর্থাৎ মিউনিসিপ্যালিটি গুলোতে যে ন্যূনতম বেতন 180 টাকার নিচে দেয়া হচ্ছে, 178 টাকার নিচে দেয়া হচ্ছে, ন্যূনতম বেতন দিলেও তাদের বেতনের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, কন্ট্রাক্টর শ্রমিক বলে এড়িয়ে যাওয়া হচ্ছে, কন্ট্রাক্টরের ঘাড়ে বন্দুক রেখে মিউনিসিপ্যালিটি গুলো দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটির সাফাই কর্মীরা, পশ্চিমবঙ্গের প্রায় শতাধিক মিউনিসিপ্যালিটিতে সাফাই কর্মীরা দিনের পর দিন তারা বেতন পায় না।
এর দায়িত্ব কিন্তু এবার প্রিন্সিপাল এমপ্লয়ার অর্থাৎ তথা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ তথা চেয়ারম্যান কমিশনারকে নিতে হবে। এইগুলো বলতে পারেন হয়েছে। তবে সবটারই শেষ কথা হচ্ছে শ্রমিকরা সংঘবদ্ধভাবে সংগঠিতভাবে যেটুকু চলে গেছে সেটুকুর জন্য আদায় করার জন্য লড়াই, যে অধিকারগুলো তাদের কেড়ে নেওয়া হলো বা বঞ্চিত করা হচ্ছে, আবার অন্যদিকে যে অধিকারগুলো তারা পেয়েছেন এর মধ্য দিয়েই যেটুকু অধিকার তারা পেয়েছেন সেগুলোকে কিভাবে আরো বেশি পরিমাণ রক্ষা করা যায় এবং সেটাকে নিয়ে যাতে আগামী দিনে আদায় করা যায় তার লড়াইটাও থাকছে। ফলে শেষ কথা হচ্ছে শ্রমিকদের সংঘবদ্ধতা, শেষ কথা হচ্ছে শ্রমিকদের নিজেদের সংগঠিত হয়ে লড়াই করার উদ্যোগ তথা এগিয়ে যাওয়া। নবদা, আপনাকে অনেক ধন্যবাদ সংক্ষেপে আমাদের নতুন শ্রমবিধি সম্পর্কে যা বললেন। আশা করব এরপরে আবার অন্য বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে। নমস্কার। হ্যাঁ, নমস্কার।